আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ সংস্কারের জন্য বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এ সময় ডক্টর ইউনূস তার নেওয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তা চান। জবাবে অজয় বঙ্গ অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেয়া হবে এবং বিদ্যমান ঋণ কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেওয়ার আশ্বাস দেন। জাতিসংঘের সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধান ঐক্যমত পোষণ করেছেন। দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন পৃষ্ঠ উন্মোচন করা উচিত বলে অভিমত প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে চীনা নির্মাতাদের বাংলাদেশে তাদের কারখানা স্থাপনের আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান টুর্ক। বৈঠকে ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ও ইউএসএআইডির প্রশাসক সামান্তা পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। আগামীকাল সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে যারা গুরুতর আহত আছেন প্রয়োজনে তাদের দেশে বাইরে পাঠিয়ে চিকিৎসা করা হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। এর আগে আহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন সফররত চীনের মেডিকেল দলের সাথে। পরে ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব জানান চীনা মেডিকেল টিম দেশে ফিরে গিয়ে সিনিয়রদের সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত দেবেন তার ভিত্তিতে চিকিৎসা করবে সরকার। গুরুতর আহত যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হবে সরকার সব ধরনের সহায়তা দেবে। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহত ও 25,000-এর বেশি আহতের তথ্য মন্ত্রণালয় পেয়েছে বলেও জানান তিনি। আহত ছাত্র এবং জনতার জন্য আমাদের নিজস্ব যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের ট্রিটমেন্টগুলো যথাসময়ে আমরা শুরু করতে পেরেছি কিনা সেটা তারা দেখেছে এবং এই বিষয়ে তারা খুব সন্তুষ্ট। তারা এই ট্রিটমেন্টের ডে টু ডে ম্যাটারগুলো তারা দেখভাল করবেন। আর এটার সূত্র ধরে আমরা আমাদের সহযোগিতাটাকে আরেকটু বড় পরিসরে নিয়ে যেতে চাই হেলথ সেক্টরে। সাইবার নিরাপত্তা আইন সংশোধনযোগ্য নয়, বরং বাতিলযোগ্য বলে মত দিয়েছেন আইনজ্ঞরা। আইনটি বাতিল করে অন্য দেশের আদলে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে নতুন আইন প্রণয়নের পরামর্শ তাদের। গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে সাইবার নিরাপত্তা আইনের মতো কালো আইন বাতিল করার সময়ের দাবি বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। ডিজিটাল দুনিয়ায় নাগরিকদের সুরক্ষা দিতে সাইবার নিরাপত্তা আইন করার কথা বলা হলেও দিন শেষে তা অধিকার হরণের কালো আইনে পরিণত হয়। 2021 সালের ফেব্রুয়ারিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মোশতাক আহমেদ কারাগারে মারা যান। একই মামলায় কার্টুনিস্ট কিশোর বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে ছিলেন। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হয়রানির বহু ঘটনা ঘটে। আওয়ামী লীগ আমলে প্রথমে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়। এর অপপ্রয়োগ নিয়ে তুমুল সমালোচনার মুখে কয়েকটি ধারা পরিবর্তন করে 2023 সালে করা হয় সাইবার নিরাপত্তা আইন। আইনজ্ঞরা বলছেন স্বাধীন মত প্রকাশে এই আইনটিতেও ব্যাপক অসঙ্গতি রয়েছে। মানবাধিকার লোকজনদেরকে নিষ্পেষণের জন্য যা যা বন্দোবস্তের দরকার ছিল এই আইনে সন্নিবেশিত করেছে এবং সন্নিবেশিত করে সেটা কার্যকর করেছে এই গত স্বৈরাচারী সরকার।
এবং যার ফলশ্রুতিতে এই আইনটা মূর্তিমান আতঙ্ক হিসেবে এই সমাজে দেখা দিয়েছে। আমাদের উন্নত দেশগুলোতে অনেক রিসার্চ করে ওখান থেকে আমরা এই ধারণা নিয়ে, এটা তো ফিলিপিন থেকে নিয়েছে, আমরা ইউকে থেকে নিতে পারি, ইউএসএ থেকে নিতে পারি। আইনটি সংশোধনযোগ্য নয় বলছেন মানবাধিকার কর্মীরা। এই আইনটা তৈরি করবার সময় যেহেতু নাগরিকদের অধিকারের কথা চিন্তা করা হয় নাই, নাগরিকদের ডিজিটাল নিরাপত্তার কথা চিন্তা করা হয় নাই এবং একই সাথে অপরাধীকরণ করা হয়েছে তরুণ সমাজকে, সুতরাং এই আইনটা আসলে বাতিল করা দরকার। বিশেষ করে ধারা 21, 25, 28, 29, 31 এই ধারাগুলো আসলে কোনোভাবেই আসলে সংশোধনযোগ্য না। আশ্বাস দিলেও বিগত সরকার সাইবার নিরাপত্তা আইনে সংস্কার করেনি, বরং তথ্য সুরক্ষা আইন নামে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নেয়। অভিযোগ আছে আমলাদের পরামর্শেই এসব আইন করা হয়। সাইবার নিরাপত্তা আইন হলেও আমরা শুরু থেকে যে সমালোচনা করছি সেখানে সাইবার কোনো অপরাধের বর্ণনাই নেই, যেখানে হচ্ছে আপনি আসলে বাকস্বাধীনতাকে খর্ব করার জন্যে, আপনার মত প্রকাশের অধিকারকে খর্ব করার জন্য কোনো ক্ষেত্রে আপনার প্রাণহানি ঘটানোর মতো ঘটনাও কিন্তু ঘটেছে এই সমস্ত আইনের মাধ্যমে। স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সেই সাইবার নিরাপত্তা আইন সত্যিকার অর্থে জনগণকে যাতে নিরাপত্তা প্রদান করে সেই আঙ্গিকে আইনগুলোর চেহারাগুলো পাল্টাতে হবে। সংস্কার করে সমাজে বৈষম্য দূর করার বার্তা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই এই সরকারের কাছে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সকল কালা কানুন বাতিলের দাবি আইনজ্ঞদের। অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা যদি একটা ছোট্ট কমিশনও করে দেন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। আগামী 24 ঘন্টায় দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে, সেই সাথে বাড়বে তাপমাত্রা। তবে তাপদাহ থাকবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি আরও বলেন, রাজধানীতে বৃষ্টিপাত হলেও তা পরিমাণে কম হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। আগামীকালের মধ্যে নদী বন্দরগুলোতে সতর্কতা সংকেত নামিয়ে আনা হবে বলেও জানান তিনি। কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে এই যে বৃষ্টিপাতের যে ধারা প্রেডিক্ট করছে, আগামীকাল থেকে বৃষ্টির ধারাটা অনেকটা কমে যাবে। আর সেই সাথে দেশের যে তাপমাত্রা যেহেতু বৃষ্টিপাতের সাথে তাপমাত্রা একটা সম্পর্ক থাকে, সেই জন্য বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা দ্রুত গতিতে কিছুটা বেড়ে যাবে আর কি। তবে গত 3-4 দিন আগে যে সারা দেশের উপর যে একটা তাপদাহ ছিল, ওই ধরনের পরিস্থিতিতে তাপমাত্রা আসার সম্ভাবনা কম। বৈরী আবহাওয়ার বিষয়ে জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, নিম্নচাপের প্রভাবে তো সারা দেশ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, তো জনজীবনে এই বৃষ্টির কি প্রভাব দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটু তুলে ধরবেন? ধন্যবাদ সাথী, আপনি যেমনটা বলছিলেন সারা দেশব্যাপী কিন্তু বৃষ্টি হচ্ছে। নওগাঁতেও কিন্তু আজ বৃষ্টি হয়েছে। গত 24 তারিখ রাত থেকে নওগাঁ জেলায় কিন্তু একটানা বৃষ্টি হয়েছে বলা চলে। মাঝে মাঝে কিন্তু কিছু গ্যাপ ছিল। এই বৃষ্টিতে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু খুব কষ্টে রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে যারা দিনমজুর রয়েছেন, যাদের দৈনিক কাজ করতে হয়, দৈনন্দিন কাজ করে যারা জীবন রোজগার করেন, আর্থিক রোজগার করেন, তারা কিন্তু আসলে বিপাকের মধ্যে আছেন। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁ জেলায় আজ সারাদিনে কিন্তু 28 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতে আসলে সুখবর দিয়েছে জেলা কৃষি বিভাগ। আমন যারা ধান লাগিয়েছে নওগাঁ জেলায়, তাদের জন্য আমন চাষিরা যে পরিমাণ ধানে পানি দিতে হতো সেই পরিমাণ পানি কিন্তু এখন দিতে হবে না। এই বৃষ্টিপাত কিন্তু এই আমন ধানকে তারা কিন্তু পানি সেচের কাজে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, নওগাঁ জেলায় কিন্তু এবছর 1,96,000 হেক্টর জমিতে আমন ধান লাগিয়েছে নওগাঁর চাষিরা। তো সাথী, আসলে বৃষ্টিপাত নিয়ে নওগাঁর জনজীবন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সাথে লম্বা হচ্ছে মৃত্যুর তালিকাও। এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী মাসে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। প্রতিনিয়ত বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত 26,555 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 138 জনের।
মহাখালীর ডিএনসিসি ডেঙ্গু হাসপাতালে রোগীরা জানান দ্রুত সময়ে হাসপাতালে না আসায় পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। এর আগে আমার ফ্যামিলি হয়েছে, এই 10 দিন আগে ওরা 3 জন হয়েছে আমার ফ্যামিলির, তারপর থেকেই আবার আমি। অবহেলা আছে, সিটি কর্পোরেশনের অবহেলা আছে, সিটি কর্পোরেশন অবহেলার কারণে ওষুধ দেয় না। বয়স্ক শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে জানিয়ে স্বজনরা বলেন সচেতনতার অভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাতিঝিল এলাকাটায় ব্যাপক মশা, ওইখানে কোনো প্রকার মানে বংশবৃদ্ধি করা রোধ আমি দেখি না। অনেক ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যায়, তাদেরও তো খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। মহাখালী ডিএনসিসির ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালের পরিচালক জানান আগের তুলনায় রোগীর চাপ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি। এই মাসের 10 তারিখের পর থেকে পর্যায়ক্রমে প্রতিদিনই একটু একটু করে রোগী বৃদ্ধি পাচ্ছে। কালক্ষেপণ করলেই আসলে রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে। সেক্ষেত্রে দ্রুত ডক্টরের পরামর্শ নিয়ে যদি দ্রুত চিকিৎসা শুরু করা হয় তাহলে রোগীদের মৃত্যু ঝুঁকি অনেকটা কমে যায়। ডেঙ্গু আবারও চোখ রাঙাচ্ছে। চলতি বছরে সারা বাংলাদেশে এই পর্যন্ত 138 জন রোগী মারা গেল, শুধুমাত্র ঢাকাতেই মারা গেল 100 জন। তাই এই রোগের বিষয়ে সচেতন যদি না হওয়া যায় তাহলে এটি আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে মনে করছেন চিকিৎসকরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বাংলাদেশে বিশ্বমানের পর্যটন কেন্দ্র করতে 5 স্পট চূড়ান্ত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, যেখানে সকল সুবিধাসহ থাকবে উন্নত যাতায়াত ব্যবস্থা। একই সাথে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব নাসরিন জাহান। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে একথা বলেন তিনি। আগামীকাল 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি নিয়েও কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব। এবারের প্রতিপাদ্য পর্যটন শান্তির সোপান। সচিব বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ, চালু হতে আরও 6 মাসের মতো সময় লাগতে পারে। পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে, পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে নীতিমালা হালনাগাদ সহ আমাদের ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্তকরণের প্রক্রিয়া আছে। এই ট্যুরিজম মাস্টার প্ল্যান অনুমোদন হয়ে গেলে এ খাতে বিনিয়োগের মাধ্যমে পর্যটন খাতে দৃশ্যমান উন্নয়ন সম্ভব হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। শ্রমিকদের দেওয়া 18 দফা দাবি মেনে নেওয়ায় আবারও কর্মচাঞ্চল্যতা ফিরেছে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে। সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় সব কারখানায় কাজ শুরু হয়েছে। এর আগে বৃষ্টি মাথায় নিয়ে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে যোগ দেন। এসব কারখানায় কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের 18 দফা দাবি মালিকপক্ষ মেনে নেওয়ার ঘোষণার পর অধিকাংশ কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে অর্থনৈতিক সংকট সহ নানা কারণে কয়েকটি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। শিল্প পুলিশের সহায়তায় যেসব কারখানা খোলার চেষ্টা চলছে। এদিকে শিল্পাঞ্চলে পরিবেশ স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাজীপুরে কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামায় তীব্র হয়েছে যানজট, ফলে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। এদিকে মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গাজীপুরে কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাজিন। ব্যস্ততম এই সড়কই উত্তরবঙ্গের 23টি জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগের একমাত্র প্রবেশমুখ। কালিয়াকৈরের চন্দ্রার এই ত্রিমোড় মানুষ ও গণপরিবহনের চাপে মনেই হতে পারে এ যেন একটি বাস টার্মিনাল। মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সদস্যদের 2টি বক্স থাকলেও গেল 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশ বক্স পুড়িয়ে দেয়। ফলে মহাসড়ক হয় পুলিশ শূন্য। এতে সড়কে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। এছাড়া মহাসড়কের দুপাশ দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এখানেই শেষ নয়, মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশাও। ফলে অবৈধ অটোরিকশার উল্টো পথে চলা ও যত্রতত্র যাত্রী ওঠানামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারী। আর বাস চালকদের দাবি, অবৈধভাবে অটোরিকশা চলাচলে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশ বক্স না থাকার কারণে ঠিক আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, পুলিশ ইমার্জেন্সি দরকার। প্রতিটা রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে সব জায়গায়। এই যে গাড়ি ঘোড়া এভাবে রোডের মাঝখানে রাখে, এভাবে রাখলে দেখা যায় যে অনেক সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। পুলিশ না থাকলে অনেক সমস্যা করে, ওটা একটু সরাই দিচ্ছে না, হরেন দিয়ে তাই হরেন সরাই না ওটু। সড়কে বিশৃঙ্খলাকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন নেতারা।
রাস্তার উপরে অন্তত 20টা 30টা 40টা গাড়ি একত্র থাকার কারণে সেখানে যানজটের একটা মহা কারণ ছিল। আমরা তাদেরকে নিয়ে বসে রাস্তার উপরে একটা গাড়ি রাখা গাড়ি সিরিয়ালে চলবে এবং লাইসেন্সধারী এবং কোনো হেল্পারদারি গাড়ি চালাতে না পারে, কোনো দুর্ঘটনা না ঘটে সাবধানতা করার জন্য। মহাসড়কের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যক্রম চালানো হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা প্রথমে সামাজিকভাবে কমিউনিটি পুলিশ ক্রিয়েট করতেছি। আমরা কমিউনিটি পুলিশ তো আগে থেকেই ছিল, নতুন করে কমিউনিটি পুলিশের মাধ্যমে আপনাদের সুশীল সমাজের মাধ্যমে আমরা তাদেরকে প্রথম মোটিভেট করার চেষ্টা করতেছি যে আসলে মহাসড়কে এই ধরনের ধীর গতি সম্পন্ন যানবাহন এগুলো ব্যবহার করা যাবে না, আইনেও নিষেধ করা আছে। সড়কে আইন শৃঙ্খলা রক্ষায় আবারও পুলিশ কাজ করবে এমনটাই প্রত্যাশা সকলের। জুবায়ের রাজিন, RTV। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 নারী নিহত হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয়ের বোয়ালি ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী পোশাক কারখানা কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 নারী নিহত হন। এ সময় আহত হয়েছে ওই বাসে থাকা 8 জন যাত্রী। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। শেখ হাসিনা ভিনদেশি নাগরিকদের আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দিয়েছিলেন তা চিফ প্রসিকিউটরের বক্তব্যে স্পষ্ট, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয় আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এমন কথা বলেন। ফ্যাসিস্ট সরকার ভারতের প্রভুদেরকে খুশি করতে নিম্নমানের নির্মাণ সামগ্রীতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল বলেও অভিযোগ করেন তিনি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে আপনারা জানেন যে বিএনপি সহ সমস্ত পরিবেশবাদী মানুষরা এটার বিরোধিতা করেছিল যে এইটা হলে পরে কয়লা পুড়িয়ে এই বিদ্যুৎ কেন্দ্র হলে পরে আমাদের যে সুন্দরবন, আমাদের এটা হচ্ছে অক্সিজেন, আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা, সেটা ধ্বংস হতে থাকবে। সেই আলামত শুরু হয়েছে। এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই 1 দিন 2 দিন পর পর এটি নষ্ট হয়ে যায়। 2 সন্তানেই প্রতিবন্ধিতার শিকার হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এক দম্পতি। বড় ছেলে দৃষ্টি প্রতিবন্ধী আর মেয়ে দৃষ্টি, বাক ও মানসিক প্রতিবন্ধী। জয়পুরহাটের এই দম্পতি সন্তানদের নিয়ে জীবনযাপনে হিমশিম খাচ্ছেন। তবে ছেলে সাইমুম সাদিক জয় চোখে দেখতে না পেলেও লেখাপড়ায় রেখেছেন দারুণ দক্ষতার স্বাক্ষর। সেই সঙ্গে গান গেয়েও মাতিয়ে রাখেন আশেপাশের সবাইকে। বিস্তারিত সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্টে সহায়তা করেছেন জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামান। জয়পুরহাট সদরের ছোট তাজপুরের বাসিন্দা রবিউল আলম শাহিন ও শামীমা আক্তার। তাদের ছেলে সাইমুম সাদিক জয় দৃষ্টি প্রতিবন্ধী আর ছোট মেয়ে তাসফিয়া দৃষ্টি, বাক ও মানসিক প্রতিবন্ধী। তার 2টি কিডনিও অকেজো হয়ে গেছে। মা বাবা জীবিকার তাগিদে দিনের বেশিরভাগ সময় কাটান বাড়ির বাইরে। সে সময় সন্তানদের দেখাশোনা করেন দাদি ও নানি। এখন আমাদের বয়স হয়ে গেছে, আমাদের অসুখ সব সময়ের জন্য, ওই বাচ্চাদের নানার অসুখ। তা এখন মনে করে এখন যদি মরে যায় তো বাচ্চাকে কে দেখবে। তবে আশার আলো দেখাচ্ছেন সাইমুম সাদিক জয়। চোখে না দেখতে পেলেও ইচ্ছাশক্তি আর পরিশ্রমে এবার HSC পরীক্ষা দিয়েছেন জয়। সাধারণ জ্ঞানে দারুণ দক্ষ। সুরেলা কণ্ঠের গানে মাতিয়ে রাখেন আশেপাশের সবাইকে। সহপাঠী ও শিক্ষকরা তাকে নিয়ে আশাবাদী। মেধাবী, গান বাজনা খুব ভালো পারে ও পড়াশোনাও অনেক ভালো পারে। আপনি দেখতে চাই যে আমাদের দৃষ্টিতে যে সমস্যা রয়েছে আমরা স্বাভাবিক আমরা চলাফেরা করতে পারি। আমাদের বাবা মা এদেরকে দেখতে পাচ্ছি, আমরা পৃথিবীটাকে উপভোগ করতে পারছি, কিন্তু আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু সাইমুম সাদিক সেই পৃথিবীটাকে দেখতে পারছে না। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি আমাদের বন্ধু যেন তাদের দৃষ্টি ফিরে পায়। সরকারের কাছে এখন আবেদন করতেছি পরিবারের দিকে বাচ্চা দুটার সুচিকিৎসার জন্য
সুব্যবস্থাপনা। জয় নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। বড় হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন তার, পাশাপাশি একজন ভালো কণ্ঠশিল্পী হতে চান। আমি আমার বন্ধুদের থেকে শুনি যে তারা দেখতে পায় এই পৃথিবীটা নাকি সবুজটা। আমার চিন্তা হয় যে আমি কিভাবে আমার বাবা মাকে দেখব, কিভাবে আমার শিক্ষকদেরকে দেখব। আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। জয়ের এমন প্রতিভা বিকাশে ও তার ছোট বোনের চিকিৎসায় সহযোগিতা চাইলেন জয়ের শিক্ষকরা। সে উপজেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট হয়েছে, জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছে। তার পারদর্শিতা খুবই ভালো, লেখাপড়া থেকে আরম্ভ করে গান সঙ্গীত যাবতীয়, এবং সে খুব ভালো একটা ছেলে। আমি তার দৃষ্টি ফিরে নেওয়ার জন্য সরকারের প্রতি একুল আবেদন, সহযোগিতা করার জন্য একুল আবেদন করছি। আশা করা যায় ছেলেটি ভবিষ্যতে ভালো করবে, তার কণ্ঠও ভালো, অনেকের চেয়ে ভালো গায়। সরকারের কাছে এটুকুই বলবো, এই ছেলেটার গানের দিক দিয়ে যেন অনেক সহায়তা করে। ইতোমধ্যে সরকারি ভাতার আওতায় আসলেও ওদের আরও সাহায্যের প্রয়োজন জানান স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। সরকার কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা আমাদের দপ্তর থেকে দেওয়ার চেষ্টা আমরা সর্বদাই করব। প্রতিবন্ধিতার শিকার ভাই বোনের চিকিৎসা সহ পুনর্বাসনে সরকারি বেসরকারি সংগঠন ও সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ এলাকাবাসীর। সৈয়দা মুনিরা ইসলাম, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিম কুররামে শিয়া ও সুন্নি মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে 75 জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 5 দিন আগে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। তারপর সেই বিরোধ বড় আকার নিয়েছে। কুররামের একটি উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, সংঘর্ষে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষ বন্ধে কাজ করছে সরকার। লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যে এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্ভাব্য স্থল অভিযানের অংশ হিসেবে উত্তর ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। গত সোমবার থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত 620 জন নিহত হয়েছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানান, লেবাননে ইসরায়েলে ব্যাপক বোমা হামলার কারণে প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী ইসরায়েলে ইলাতে ড্রোন হামলা চালিয়েছে। ইরাক থেকে ছোড়া ড্রোন ইলাত বন্দরে আঘাত হানে, এতে ইসরায়েলের 2 জন আহত হয়। ইউক্রেনের সঙ্গে 2.5 বছরের বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়ার, আর সেই লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এমনকি রাশিয়ার উপর ক্রুজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার আলাদা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি। ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট তলিয়ে যায় মুম্বাইয়ের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের ভারী বৃষ্টির কারণে অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে। অতিবৃষ্টির কারণে বেশ কিছু ফ্লাইটও বাতিল করতে হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে। শহরে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে যানজট। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। নারী টি-20 বিশ্বকাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আমিরাতের স্বাগতিক হিসেবে খেলবে নিগার জাহানারারা। বাংলাদেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপ আসর হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমিরাতে বসছে বিশ্বকাপের সীমিত ওভারের আসর। আগামী 3 অক্টোবর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম ম্যাচে জয় নিয়ে সেরা 4-এ যাওয়ার মিশনে বাংলাদেশের গ্রুপে থাকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে চায় নাহিদা রাবেয়ারা। 2014 সালের পর 4টি টি-20 বিশ্বকাপ আসর খেললেও কোনো জয় পায়নি বাংলাদেশ নারী দল।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কানপুরে গ্রিন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল 10টায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে 280 রানের বড় ব্যবধানে হারে নাজমুল হোসেনের দল। সিরিজের সমতায় ফিরতে কানপুর টেস্টে ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগার্স। এদিকে ঘরের মাঠে প্রথম টেস্টে জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। কানপুরের মাঠেও জয়ের ছন্দটা ধরে রাখার ব্যাপারে আশাবাদী স্বাগতিকরা। তবে কানপুর টেস্টের প্রথম 2 দিন বাধা হতে পারে বৃষ্টি, এমনটা জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট AccuWeather। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।